আরো একবার স্বাগত টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। মেদিনীপুর মেডিকেল থেকে এসএসকেএমে নিয়ে আসা 3 প্রসূতি সংকটজনক, 2 জন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ও 1 জন আইটিইউতে চিকিৎসাধীন। এই মুহূর্তে কথা বলবো আমাদের রিপোর্টার সৌরভ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, কেমন আছেন 3 জন? 3 জনের মধ্যে যে 2 জন ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি রয়েছেন তাদের মধ্যে একজনের অবস্থা অতি সংকটজনক এবং আরেকজন তারও অবস্থা, শারীরিক অবস্থা খুব একটা যে উন্নতি হয়েছে সেটা বলা যাবে না। এখন আইটিইউতে যিনি রয়েছেন অ্যানাস্থেসিয়া বিভাগের প্রধানের অধীনে, তারও অবস্থা কিন্তু স্থিতিশীল কিন্তু সংকটজনক। এই 3 জনের ক্ষেত্রে তাদের ডায়ালিসিস চলছিল। তাদের মধ্যে যে সিসিইউতে যারা আছেন 2 জন, তাদের মধ্যে একজনের ডায়ালিসিস, তারা মেদিনীপুর থেকে ডায়ালিসিস পেয়ে এসছেন। আরেকজনকে এখনই ডায়ালিসিস দেওয়া যাবে কিনা সেই বিষয়টা আজকে নেফ্রোলজিস্টের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। রক্তের নানাবিধ পরীক্ষা হচ্ছে, আরবিসি, হিমোগ্লোবিনের কাউন্ট কতখানি আছে সেটা দেখা হচ্ছে, টেস্টিসের পরিমাণ কতখানি রয়েছে সেইগুলো নজরে রয়েছে। সেই সমস্ত ইনভেস্টিগেশন হবে এবং মেডিকেল বোর্ডের, যেমন তুমি বললে 6 সদস্য মেডিকেল বোর্ড রয়েছে, সেখানে সিসিউর যেমন চিকিৎসক রয়েছেন, অ্যানাস্থেসিয়ার চিকিৎসক রয়েছেন, মেডিসিন, কার্ডিওলজি, নেফ্রোলজি এবং গাইনি চিকিৎসকেরা রয়েছেন। কালকে রাতের পর কিন্তু খুব একটা সময় এখনো হয়নি সিস্টেমে আসা। তারা আজকে আরেকবার সকাল থেকে তারা পরীক্ষা নিরীক্ষা করবেন, রিপোর্টগুলো তারা দেখবেন, রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা পদ্ধতি কি হবে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। নজর থাকবে সৌরভ, ধন্যবাদ। মেদিনীপুর থেকে 3 প্রসূতিকে কলকাতায় আনার ক্ষেত্রে চূড়ান্ত গাফিলতির অভিযোগ। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানানোই হয়নি, দাবি করছে পরিবার। তো ঢুকতে দেয়নি, ডাক্তারের সাথে কথা বলবো কি করে, সে তো ঢুকতে দেয়নি। না বলে না এখন যাওয়া যাবে না। ট্রান্সফার যে করছে সে যে কথা বলছে আমার মেয়েটা, যে ভর্তি করার পরে কি করলো জানিনি, বলতে পারবো না। সেই থেকে আমার মেয়েটা আর কথা বলে না। আর কদিন হলো বলো? ইঞ্জেকশন 3,500 টাকা করে কিনতে হয়েছে, কলকাতা থেকে আবার ব্লাড নিয়ে যেতে হয়েছে। আমরা যখন পেশেন্টটা তুলছি তখন পর্যন্ত আমাদেরকে বলেনি যে পেশেন্ট যাবে, ওখানে বলেনি। গাড়িতে উঠছে এই অ্যাম্বুলেন্সে, তাও বলেনি যে এই রুগীটা উঠবে, এরকমও বলে না। হ্যাঁ, এবারে যে গাড়িতে জানতে চাইলেও কি করে বলবে কোন ডাক্তার কে কি, ওরকম তো সিস্টেম নাই ওখানে। মানে কোন ডাক্তার চিকিৎসা করছে সেই কিছু জানি না। রাতেই হাসপাতালে যান সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। মেদিনীপুর জেলা হসপিটাল এখানে রেফার করেছে, তো ওরা তো নিজেরা ভর্তি করতে আসেনি। তাহলে একটি অ্যাডমিটেড পেশেন্ট বেটার ট্রিটমেন্টের জন্য পিজিতে ওরা রেফার করেছে। এখানে এসে পেশেন্ট পার্টিকে ওরা ডিস্টার্ব করছে যে ঠিকানা বলুন। কতটা অব্যবস্থার মধ্যে দিয়ে চলছে। আসলে মেদিনীপুর মেডিকেল কলেজটাতে র্যাকেট চলছে, র্যাকেট, জাল ওষুধের। আমরা রাতভর থাকবো কিনা সেইটা বড় ব্যাপার নয়। এটা ভাবুন, গোটা রাজ্যে রাতভর এরকম অসংখ্য পেশেন্টরা এরকম সরকারি হসপিটালের বাইরে রাত জাগছে, ভরসা করছে হসপিটালের উপর, ডাক্তারের উপর, ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধের উপর। নতুন অতিথি এলেও বাড়ি ফেরা হলো না মামনির। বিষাক্ত স্যালাইন কেড়ে নিয়েছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বাসিন্দা মামনি রুইদাসের জীবন। অভিযোগ, মামনির মৃত্যুর পর বাড়িতে আসেনি প্রশাসনের কেউ, এমনকি সদ্যজাতকে দেখতেও আসেননি চিকিৎসকরা। কান্না ভেজা গলায় আক্ষেপ মামনির স্বামী দেবাশিস রুইদাসের। প্রসব যন্ত্রণা ওঠায় বুধবার মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয় মামনিকে। সেখানে পুত্র সন্তানের জন্ম দিলেও বিষাক্ত স্যালাইন দেওয়ায় মৃত্যু হয় মামনির। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সরব হয় পরিবার। কেমন আছে মামনির সদ্যজাত সন্তান, খোঁজ নিতে তার বাড়ি পৌঁছে গিয়েছিল টিভি9 বাংলা। পরিবারের যেটা অভিযোগ, চিকিৎসার গাফিলতির জন্যই এই ঘটনা ঘটেছে। এক কথায় কাঠগড়ায় তুলেছে চিকিৎসককে। শুধু তাই নয়, 3 দিন যে বাড়িতে এসেছে এই ছোট্ট ক্ষুধে অনুপ, যার নাম রাখা হয়েছে, কিন্তু তার খোঁজ নিতে এখনো আসেনি কেউ, আসেনি চিকিৎসকেরা। এরা বলছেন এই ছোট্ট 2 সন্তানের ভবিষ্যৎ কি হবে। দিন আনা দিন খাওয়া পরিবারের সদস্যরা এখন প্রশাসনের উপরেই দায়ভার চাপাচ্ছেন। তারা কিছুই চেষ্টা করলো না। চেষ্টা যদি করতো আমাদের রোগী মারা যেত না। সরকার একটু দেখে বাচ্চাদের দিকে। আমি আর কি করব, আমি তো লেবার মানুষ, আমার সেরকম আয় নাই। আশ্বাস এখনো পর্যন্ত পাইনি। আমি তাদের শাস্তি চাই যারা এই ঘটনায় জড়িত আছে। বাচ্চা দুটোকে যে কিভাবে মানুষ করব, মা তো মারা গেল, তাহলে কিভাবে যে মানুষ করব তার কোনো ঠিক নেই। কি খাওয়াবো, কি করব, আমি তো কোনো ঠিক করতে পারছি না।
কোনো কিছুর জন্য কোনো ডাক্তারেও আসেনি, কোনো স্বাস্থ্যকেন্দ্র থেকেও লোক আসেনি, কেউ কোথাও থেকে আসেনি, কোনো রকম কেউ আসেনি। সেটাই এখন আমাদের বক্তব্য যে সরকার যেন দেখে উনাকে, এই যে ছোট দুধের শিশুটাকে, তাকে কি করে ভরণ পোষণ করবে, কি করে চালাবে। এখন দেখার প্রশাসন এই পরিবারের জন্য কিভাবে, বা এই ছোট্ট ক্ষুদিদেরই ভবিষ্যৎ কি হয়। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে অসীম বেরা, TV9 বাংলা। আসি পরে খবরে। অবশেষে ধরা পড়ল ময়ূরপিঠের বাঘ, খাঁচাবন্দি করা হলো রয়্যাল বেঙ্গল টাইগারকে। কিশোরী মোহনপুর গ্রামের আজমলমারি 11 নম্বর জঙ্গল থেকে ঠাকুরার নদী পেরিয়ে লোকালয়ে ঢোকে বাঘটি। গত এক সপ্তাহ ধরে বারবার জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছিল বাঘটি। অবশেষে তাকে জালে আনতে পেরেছে। কিভাবে তাকে জালে আনা গেল এবং এরপর তাকে কখন ছাড়া হবে, কেমন আছে সেই বাঘ, সব ডিটেল জানবো। আমাদের রিপোর্টার সুমন আমাদের সঙ্গে রয়েছেন এবং তার সঙ্গে রয়েছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞ অনিল মিস্ত্রি। সুমন, ঠিক এর পরের পদক্ষেপ কি? সম্ভবত সুমন আমার কথা শুনতে পাইনি, আবারও যোগাযোগ করার আমরা চেষ্টা করবো আমাদের রিপোর্টারের সঙ্গে এবং তার সঙ্গে বন্যপ্রাণ বিশেষজ্ঞ রয়েছেন। কারণ এই এখন বাঘটির অবস্থা কেমন, কারণ তার শারীরিক কিছু পরীক্ষার কথা একটু আগে আমাদের রিপোর্টার সুমন জানিয়েছিল। এখন সে কেমন আছে সেই বাঘটি এবং কখন তাকে কোন সময় আবারও জঙ্গলে ছেড়ে দেওয়া হবে সেটা জানার তো অবশ্যই দরকার। এই বেশ কিছুদিন ধরে এই বাঘটি, অর্থাৎ ময়ূরপিঠের যে বাঘ যাকে খাঁচাবন্দি করা গেছে কিশোরী মোহনপুর গ্রামের আজমলমারি 11 নম্বর জঙ্গল থেকে, এখন কেমন আছে, কখন ছাড়া হবে, সব ডিটেল সরাসরি আমাদের রিপোর্টারের কাছ থেকে জানবো। সুমন, দেখো, গতকাল রাত 11:30 নাগাদ বাঘটি খাঁচাবন্দি হয় এবং সে আজকে সুস্থ রয়েছে। তার যে চিকিৎসার প্রক্রিয়া চলছিল, স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছিল, সেখানে জানা গিয়েছে সে সুস্থ সবল রয়েছে। সকালবেলা 5 কেজি মাংস সে খেয়েছে, তার সাথে গ্লুকোজ জলও খেয়েছে। কিন্তু এই বাঘ, যে বাঘকে কালকে রাত্রিবেলা অন্তত খাঁচাবন্দি করা গেল, সেই বাঘ কেন বারবার লোকালয়ে চলে আসছেন, এই বিষয়ে সব থেকে ভালো যিনি বলতে পারবেন তার নাম অনিল মিস্ত্রি। তিনি বন্যপ্রাণ বিশেষজ্ঞ এবং হাতে কলমে তিনি কাজ করেন। অনিলবাবু, বাঘটিকে তো আজকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু এই বাঘ বারবার কেন চলে আসছে? দেখুন, বাঘের ধর্ম হচ্ছে জঙ্গল থেকে আর একটা জঙ্গলে পেরিয়ে যাওয়া খাবারের সন্ধানে। স্বাভাবিক কারণে ওপারে জঙ্গল, এপারে জঙ্গল, ও পেরিয়ে আসবেই। যদি আসতে বাধা পায়, সেটার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে ফেন্সিং। ওই ফেন্সিংটা এখানে অনেক দুর্বল, মানে ফান্ডের অপ্রয়োজনীয়তার মানে পর্যাপ্ত পরিমাণ ফান্ড না থাকার জন্য এই ফেন্সিংটাও ঠিকঠাক মানে নেই। কোনো জায়গায় নেই, কোনো জায়গায় রিপেয়ারও খুব মানে করতে পারছে না ফান্ড নেই বলে। আর যে কারণে জঙ্গল থেকে আরেকটা জঙ্গল, এপারে জঙ্গল দেখছে, ও পেরিয়ে আসার যে স্বাভাবিক মোমেন্ট, সেই স্বাভাবিকভাবেই সে পেরিয়ে আসছে। অনিলবাবু, আপনি তো এতদিন ধরে এইসব কাজ করছেন, আপনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। এই যে মানুষ, সাধারণ মানুষ, এলাকার মানুষ, তারা তো আতঙ্কে ভুগছেন। আগে যেমনি আমরা দেখতাম বাঘ আসলে পাথর ছোড়া থেকে শুরু করে ইত্যাদি, এখন কি সেই সচেতনতা এসছে? দেখুন, ফরেস্ট ডিপার্টমেন্টের তৈরি করা যে FMC, বিভিন্ন বেসরকারি সংস্থা গ্রামে কাজ করার পরে যে অ্যাওয়ারনেসটা তৈরি হয়েছে, মানুষের মধ্যে সেই আতঙ্কটা অতটা নেই। এবং সেই আতঙ্কটার সাথে সাথে মানুষ আগে যেমন মানে রুষ্ট ছিল মানে ফরেস্ট ডিপার্টমেন্টের উপরে, সেটা কিন্তু নেই। আজকের দিনে দাঁড়িয়ে মানুষ, এখানকার সাধারণ মানুষই ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দেয়, ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে সহযোগিতা করে বাঘটাকে ধরেও দেয় এবং ছাড়ায় সহযোগিতা করে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ আতঙ্ক নেই। দেখার জন্য অনেকেই ভিড় জমায়, অনেকেই মানে কোনো জিনিস না জেনে উল্টোপাল্টা কথা রটিয়ে দেয়, এই জিনিসটা ঘটে। এই জঙ্গল থেকেই তো বাঘটাকে উদ্ধার করা হলো, মানে বাঘটাকে কি প্রক্রিয়া উদ্ধার করা হলো যদি একটু বলেন। এটা খাঁচা পেতে সিম্পল চারিদিকে ঘিরে ফেলা হলো। এই ঘিরে ফেলার পরে একটা টোপ দিয়ে তাকে খাঁচায় দেওয়া, খাঁচা পাতা হলো, খাঁচায় পড়ে গেল। আচ্ছা, এই যে ফরেস্টের অফিসাররা, আপনারা মানে কতক্ষণ চেষ্টা লাগলো, কতক্ষণ কাজ করতে? দেখুন, এটা অনেক দিন ধরেই বাঘটা আসছে যাচ্ছে এরকম করছিল, ওরা খাঁচায় পড়ছিল না। ফরেস্ট ডিপার্টমেন্টের অক্লান্ত পরিশ্রম, লাস্ট 1 মাস ধরে যে ধরনের পরিশ্রম এই কিউআর টিম বলুন, গ্রামের লোক বলুন বা ফরেস্ট ডিপার্টমেন্টের লোক বলুন, যে পরিশ্রম, সে পরিশ্রমের সুফল হচ্ছে এটা। আচ্ছা, এই বাঘটাকে তো বারবার পাঠিয়ে দেওয়া হচ্ছে, বারবার কেন আসছে বাঘটা? না, এই বাঘটা বারবার আসছে যাচ্ছে তো ওর স্বাভাবিক গতিতে আসা যাওয়া করছিল। ওপার থেকে মানে ও
নাগেনাবাদে পেরিয়েছিল, ওখান থেকে আরও 10-12 কিলোমিটার টোপকে এসে আজকে কিশোরী মোহনপুরে পেরোলো। তার মানে কি ও জঙ্গল দিয়ে হাঁটছিল, ওই জঙ্গল দিয়ে চলার পথে যখন মনে হয়েছে ওপারেও জঙ্গল, আমি ওখানে যাব, এখানে চলে এসছে। এ তো মানে তার স্বাভাবিক, একদম স্বাভাবিক প্রক্রিয়া, সে জঙ্গল দেখে খাবারের সন্ধান। হ্যাঁ একদম, এর বাইরে নতুন কিছু নেই যে বাঘের ওখানে খাবার নেই বা খুব মানে অতিরিক্ত মানে হিউম্যান প্রেশার আছে যার জন্য ওখান থেকে জঙ্গল কাটা হচ্ছে, হচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই। জঙ্গল কাটা তো একরকম বন্ধই হয়ে গেছে। স্বাভাবিক নিয়মেই বাঘ চলে আসছে এবং সেভাবেই কিন্তু মইপিঠের এই যে এলাকা সেখানে কিন্তু বাঘ চলে এসেছিল। গতকাল দীর্ঘক্ষণের চেষ্টার পরে কিন্তু এই যে জঙ্গল, আমি একবার ঘুরিয়ে দেখাতে বলবো অমিতকে, এই জঙ্গল থেকে কিন্তু খাঁচা পেতে বাঘকে টোপ দিয়ে খাঁচাবন্দি করা হয়। আজকে তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বাঘ সুস্থ রয়েছে, কোনো অসুবিধে নেই, এমনটাই জানাচ্ছেন বন দপ্তরের আধিকারিক রালিমা। অবশ্যই সেই মুহূর্তে নজর থাকবে আমাদের সমান। ধন্যবাদ। ডিএফও কি বলেছেন আমরা শোনাবো। এখান থেকে তো আমরা ওকে নিয়ে গেছি, কেন কি 2-3টা ইনসিডেন্টস হয়েছে, আমরা শিওর নেই কি সেমি বাঘ ছিল কি না, কিন্তু যেটা আমরা পাগ মার্কসগুলো ম্যাচ করে আমাদের টিম যেটা বুঝতে পেরেছে কি চান্স আছে কি সেমি বাঘ ছিল, যেটা কি 2-3 বারই এখানে পাবলিকের মধ্যে চলে এসেছিল। তার জন্য অ্যাজ পার ইনস্ট্রাকশনস অফ চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন আমরা বাঘটাকে এখান থেকে রেস্কিউ করেছি। অ্যান্ড রেস্কিউ করে আমরা আপাতত এখান থেকে আমরা নিয়ে গেছি। অ্যান্ড এখনও ওকে মেডিকেল চেক আপটা হয়েছে, তো বাঘ একদম সুস্থ আছে, হেলদি আছে। তো এখন ওকে ছাড়ার পরিকল্পনাটা আমাদের হচ্ছে, তো ওটাই কি কোন লোকেশনে আমরা ছাড়বো, বাট নিশ্চয়ই এই লোকেশনে আমরা আবার ওকে ছাড়ছি না, অন্য লোকেশনে আমরা নিয়ে গেছি। ছাগলটা দেওয়া হয়েছিল টোপ হিসেবে, ছাগলটা কি খেয়েছিল? সেরকম বেশি খাইনি ওকে, না। আজকে সকালে কিছু কি দেওয়া হয়েছে? ও কাল থেকেই খাচ্ছে, চিকেনগুলো আমরা দিয়েছিলাম, তো ওটা ঠিক আছে, খাচ্ছে, ঠিকঠাক আছে, হেলদি আছে। আমরা সবাই সময় এখানে আছি অ্যান্ড আমরা চেষ্টা করব কি মানুষের কোনো অসুস্থতা এখানে না হয়, অ্যানিমালও যে আমাদের টাইগার আছে ও ভালো থাকুক, ম্যানগ্রোভ ফরেস্টও ভালো থাকুক, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আমাদের যে লোকাল স্থানীয় আছে ওরাও একটু ঠিকঠাক নিশ্চিতভাবে এখানে থাকতে পারে। কিন্তু অন্যদিকে বেলপাহাড়ের জঙ্গলে দেখা মিলল বাঘের। স্থানীয় যুবকদের দাবিতে ব্যাপক চাঞ্চল্য। বাঁশবাহারের চুরিমারা সিআরপিএফ ক্যাম্পের কাছেই মুনিয়াডি জঙ্গলে বাঘের হদিশ। জঙ্গলে বাঘ দেখতে পেয়েছে বলে দাবি স্থানীয় একদল যুবকের। ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। যারা গ্রামবাসীরা রয়েছেন তাদেরকে সতর্ক থাকার নির্দেশ বন দপ্তরের তরফে। বসানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা, জাল দিয়ে ঘেরা হয়েছে গোটা জঙ্গল। বাঘ ধরার জন্য সুন্দরবন থেকে আসছে বিশেষজ্ঞ দলও। জঙ্গল লাগোয়া এলাকায় মোতায়েন বন দপ্তরের কর্মীরা, রয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশ কর্মীরা। In association